গল্পের শুরু হয় একটি হাসপাতাল দিয়ে, যেখানে আমাদের ফিমেল লিড লিন একটি বিয়ের পোশাক পরে দাঁড়িয়ে আছে। আর সেই সময় লিনের মাকে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে অনেক ডাক্তার উপস্থিত থাকে। লিন বারবার একটাই অনুরোধ করতে থাকে, দয়া করে যেভাবেই হোক আমার মাকে বাঁচান, আমি আমার মাকে ছাড়া বাঁচতে পারবো না। এরপর লিনের মাকে অপারেশন থিয়েটারের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার একটি বড় অপারেশন শুরু হয়। ডাক্তারের বিভিন্ন যন্ত্রপাতি দেখানো হয় এবং বোঝা যায় যে অপারেশনটি খুব গুরুত্ব দিয়ে করা হচ্ছে। কিন্তু কিছু সময় পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে। ডাক্তার লিনকে বলে, আমরা দুঃখিত, আমরা আপনার মাকে বাঁচাতে পারিনি। তাকে হাসপাতালে আনতে খুব দেরি হয়ে গেছে। যদি মাত্র 15 মিনিট আগেও নিয়ে আসতেন তাহলে হয়তো তাকে বাঁচানো যেত। এই কথা শুনে লিন পুরোপুরি ভেঙে পড়ে। সে জোরে জোরে কাঁদতে শুরু করে এবং মাটিতে বসে পড়ে। এরপর সে 3 ঘন্টা আগের কথা মনে করতে থাকে। সেই স্মৃতিতে দেখানো হয় লিন তার বয়ফ্রেন্ড ফুকে বিয়ে করতে মণ্ডপে দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ সেখানে আরেকজন মেয়ে আসে। সেও বিয়ের পোশাক পরা। সেই মেয়েটির নাম ছিল অ্যান। তাকে দেখে লিন খুব অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, তুমি কে আর তুমি এখানে কি করছো, তাও আবার বিয়ের পোশাক পরে? ঠিক তখনই ফু সেখানে আসে। সে অ্যানকে মঞ্চে ডাকে এবং সবার সামনে ঘোষণা করে যে সে শুধু অ্যানকেই বিয়ে করবে। এই কথা শুনে লিন এবং তার মা দুজনেই পুরোপুরি হতভম্ব হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না হঠাৎ করে ফু কিভাবে এমন কথা বলতে পারে। তখন লিনের মা ফুকে বলে, তুমি এসব কি বলছো? এর উত্তরে ফু বলে, মনে হয় আপনি বুঝতে পারেননি, আমি অ্যানকেই বিয়ে করব, আপনার মেয়েকে নয়। লিনের মা তখন বলে, তুমি আমার মেয়ের সঙ্গে এমন করতে পারো না, আমি একদিন তোমার জীবন বাঁচিয়েছিলাম। এর জবাবে ফু বলে, হ্যাঁ, আপনি ছোটবেলায় আমার জীবন বাঁচিয়েছিলেন, কিন্তু তার মানে কি আজীবন সেই উপকারের দোহাই দিয়ে আমাকে বাধ্য করবেন? এই উপকারের কথা বলে আপনি আমাকে আপনার মেয়েকে বিয়ে করতে জোর করতে পারেন না। সে আরও বলে, আপনি আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে ব্ল্যাকমেল করে আপনার মেয়েকে বিয়ে করাতে চাইছেন। লিনের মা অনেক অনুরোধ করে ফুর সামনে, অনুনয় বিনয় করে যে সে যেন তার মেয়েকে বিয়ে করে, কিন্তু ফু স্পষ্টভাবে বলে দেয়, আমি আপনার মেয়েকে বিয়ে করব না, কারণ তাকে বিয়ে করে আমার কোনো লাভ নেই। এই কথা শোনার পর লিনের মায়ের শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, কিন্তু ফু উল্টো নিজের দেহরক্ষীদের ডেকে দুজনকেই ধরে রাখতে বলে। লিন বলে, আমার মায়ের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, দয়া করে আমাদের যেতে দিন, আমাকে হাসপাতালে যেতে হবে। কিন্তু ফু তাদের যেতে দেয় না। সে তার লোকেদের লিনের মুখ বন্ধ করতে বলে, ফলে তারা লিনের মুখে কাপড় গুঁজে দেয়। এরপর তার সামনে ফু ও অ্যান বিয়ে করে ফেলে। এই কারণে লিন তার মাকে হাসপাতালে ভর্তি করতে দেরি করে ফেলে এবং সেই দেরির কারণেই তার মা মারা যায়। পরের দৃশ্যে দেখা যায় লিন ফুর বাড়িতে আসে, কারণ সে সেখানেই থাকতো। তার হাতে ছিল তার মায়ের ছাই ভর্তি একটি বাক্স। সেখানে সে দেখে ফু এবং অ্যান একে অপরকে চুমু খাচ্ছে। তাকে দেখামাত্র অ্যান বলে ওঠে, আমরা তো এইমাত্র বিয়ে করেছি, তুমি এখানে ছাইয়ের বাক্স নিয়ে কেন এসেছো? তখন লিন বলে যে তার মা মারা গেছে। একথা শুনে ফু তাকে ব্যঙ্গ করে বলে, তাহলে তুমি এই ছাই এনেছো যাতে আমাকে দোষী মনে করাতে পারো, যাতে আমি সারা জীবন অপরাধ বোধে ভুগি যে তোমার মা আমার জন্য মারা গেছে। সে আরও বলে, কিন্তু জেনে রাখো, এমন কিছু হবে না, কারণ তোমার মা আমাকে বিয়ে করাতে আমার দিদাকে ব্ল্যাকমেল করেছিল। এই সব কথা শুনে লিন ভীষণভাবে কষ্ট পায়। আমরা দেখি লিনের হাতে একটি রিপোর্ট রয়েছে। এরপর আমাদের কয়েক সপ্তাহ আগের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে দেখা যায় লিন তার দিদার সঙ্গে হাসপাতালে গিয়েছিল। সেখানে সে জানতে পারে যে সে 2 মাসের অন্তঃসত্ত্বা। এই খবর শুনে দিদা খুব খুশি হয়ে যায় এবং বলে, চলো তাড়াতাড়ি ফুকে এই খবরটা জানাই, আমি ওর সঙ্গে বিয়ের ব্যাপারেও কথা বলবো। কিন্তু লিন তাকে বলে, না, আমি বিয়ের দিনই ওকে এই সারপ্রাইজটা দিতে চাই। কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয় হলো সে বিয়ের দিনই এই সারপ্রাইজটা পেয়েছিল। হয়তো যদি সে আগেই বলে দিত তাহলে এমন ভয়ঙ্কর সারপ্রাইজ তাকে পেতে হতো না।
এরপর দৃশ্য বর্তমান সময়ে ফিরে আসে। লিন ফুকে বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি, আর আমি আশা করি আমাদের আর কোনোদিনও দেখা হবে না। একথা বলে সে চলে যেতে থাকে, কিন্তু ফু রাগের মাথায় তার হাত চেপে ধরে বলে, তাহলে এখন তুমি আমাকে সম্পর্ক ভাঙার হুমকি দিচ্ছ? তখন অ্যান লিনের পোশাক নিয়ে ঠাট্টা করে বলে, লিন, তুমি এসব কি পরেছ? তোমার পোশাক দেখে তো মনে হয় না যে তোমার মা সত্যি মারা গেছে, নাকি তুমি আমাদের বোকা বানাচ্ছ? একথা শুনে লিন ভীষণ রেগে যায় এবং বলে, আবার এমন বাজে কথা বললে আমি তোমার মুখ ভেঙে দেব। তখন অ্যান এমন ভান করে যেন লিন তাকে খুব খারাপ কিছু বলে দিয়েছে। এরপর সে বলে, এই বাক্সটা আমার খুব পছন্দ হয়েছে। তারপর ফু লিনের হাত থেকে সেই বাক্সটা ছিনিয়ে নিতে শুরু করে। এই সময় লিন তার হাতে কামড়ে দেয়। ফু তখন তাকে ধাক্কা দেয়। লিন মাটিতে পড়ে যায়, তার মাথা টেবিলে আঘাত পায়। স্লো মোশনে দেখা যায় তার রক্ত সেই বাক্সের ওপর পড়ছে। এই দেখে অ্যান রেগে গিয়ে বলে, ফুর হাতে কামড় দেওয়ার সাহস কিভাবে হলো তোমার? তোমার এই বাক্সটার তো কোনো দামই নেই। তখন লিন উঠে দাঁড়িয়ে বলে, এই বাক্সের ভেতরে আমার মায়ের ছাই আছে। সে ফুকে বলে, তুমি কি ভুলে গেছো আমার মা তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছিল? আমার মা আগুন থেকে তোমাকে বাঁচানোর জন্য নিজের সর্বস্ব চেষ্টা করেছিল। আজ তুমি বেঁচে আছো শুধুমাত্র আমার মায়ের জন্য। এই কথা শুনে ফু জোরে চিৎকার করে বলে, চুপ করো, কতদিন আর এই পুরনো উপকারের হিসাব আমাকে শুনিয়ে যাবে? সে আরও বলে, এই উপকারের কথাই মনে করিয়ে তোমার মা আমার দিদাকে ব্ল্যাকমেল করেছিল যাতে আমি তোমাকে বিয়ে করি। এই ব্যাপারে আমার মায়ের কোনো দোষ নেই। কিন্তু ফু বলে, যদি তার কোনো দোষ না থাকে তাহলে দিদা কেন তোমাকে বিয়ে করতে আমাকে বাধ্য করেছিল, আর কেন আমাকে শেয়ার না দেওয়ার হুমকি দিয়েছিল? লিন কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ফু তার চুল চেপে ধরে বলে, তুমি আর তোমার মা সারা জীবন আমার পরিবারের দয়ায় বেঁচে আছো। তোমরা আমাদের টাকাতেই জীবন কাটাচ্ছ। লিন নিজের চুল ছাড়িয়ে নিয়ে বলে, তাহলে তুমি আমার মাকে নিয়ে এমনটাই ভাবো? এরপর ফু সামনে এগিয়ে এসে তার মুখ চেপে ধরে বলে, তোমার মা আমার দিদাকে ব্ল্যাকমেল করেছে, এটা তুমি কেন বুঝতে পারছো না? লিন বলে, আমি তোমাকে আগেও বলেছি এর সঙ্গে আমার মায়ের কোনো সম্পর্ক নেই। ফু বলে, যদি তাই হয় তাহলে আমাকে কেন ব্ল্যাকমেল করা হয়েছিল? লিন বলে, এর আসল কারণ অন্য কিছু ছিল। সে সেই কারণ বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই তার মন বদলে যায়। সে বলে, এখন এসব বলার কোনো মানে নেই, কারণ এই সম্পর্ক এখানেই শেষ। এই কথা বলে সে চলে যেতে শুরু করে, কিন্তু আবারও ফু তার হাত ধরে থামিয়ে দিয়ে বলে, আমি ভালো করেই জানি তুমি দিদার কাছে আমার নামে অভিযোগ করতে যাচ্ছ। তখন অ্যান লিনকে বলে, এটা করো না, কারণ এখনও তুমি ফুর হৃদয়ের ভেতরেই আছো। সে আমাকে বিয়ে করেছে শুধু এই কারণে যে আমরা একে অপরের জন্য ভালো ম্যাচ, আর আমাদের এক হওয়ার ফলে কোম্পানির শেয়ারের দাম আরও বেড়ে গেছে। লিন বলে, আমি চাই তোমরা দুজন মন থেকে একে অপরের হও। এর উত্তরে অ্যান বলে, যদি সত্যিই তাই চাও তাহলে তোমার মায়ের সঙ্গে মিলে এসব পরিকল্পনা করলে কেন? ফু বলে, তুমি আর তোমার মা আগেই ঠিক করে রেখেছিলে কিভাবে কোনো ধনী পরিবারের সঙ্গে বিয়ে করবে। এরপরেও আমি তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছি, তাই ভালো হবে এই বাক্সটা অ্যানকে দিয়ে দাও, কারণ ও এটা খুব পছন্দ করে। যদি তুমি এটা করো তাহলে এখনও তুমি এই বাড়িতে থাকতে পারবে এবং বিলাসবহুল জীবন কাটাতে পারবে। সঙ্গে সঙ্গে অ্যান বলে, দেখলে তো, আমি আগেই বলেছিলাম ও এখনও তোমার জন্য কতটা ভালো। লিন বলে, আমি এই জীবন চাই না, আমি এখান থেকে চলে যাচ্ছি। তখন ফু বলে, অ্যানের সঙ্গে ভদ্রভাবে কথা বলো, তোমার খারাপ ব্যবহারের জন্য ওর কাছে ক্ষমা চাওয়াই ভালো হবে। লিনের চোখ সেখানে রাখা একটি ছুরির দিকে পড়ে। সে বলে, আমি এখান থেকে চলে যেতে যাচ্ছিলাম, কিন্তু এখন আমার মন বদলে গেছে। এরপর সে ছুরিটি তুলে নিয়ে ফুর দিকে আক্রমণ করতে যায়, কিন্তু নিজেই হোঁচট খেয়ে পড়ে যায়। সে রক্তপাত করতে শুরু করে। এই দৃশ্য দেখে অ্যান ভয় পেয়ে যায় এবং জিজ্ঞেস করে, ও কি গর্ভবতী ছিল? এর সঙ্গে সঙ্গে ফু বলে, একদম না, এটা অসম্ভব, কারণ আমি কখনো বাবা হতে পারি না। এই কথা শুনে আমাদের নায়িকা পাগলের মতো জোরে হাসতে শুরু করে। ফু বলে, এভাবে হাসছো কেন? এর উত্তরে সে বলে,
হ্যাঁ, তোমার বাবা হওয়ার সম্ভাবনা ছিল 1%। হয়তো ভাগ্যক্রমে একবার সেটা হতে পারত, আর সেটা হয়েও ছিল, কিন্তু সেই শিশুটাকে তুমি নিজেই মেরে ফেলেছ। এই কথা শুনে ফু ভীষণ রেগে যায় এবং তার গলা টিপে ধরতে শুরু করে। সে হাসতে হাসতে বলে, একটা শিশুর নাম ব্যবহার করে আমাকে এভাবে ভুল বোঝানোর সাহস কিভাবে পেলে? এরপর সে তাকে লাথি মেরে মারতে শুরু করে। এত কিছুর পরেও লিন হাসতেই থাকে এবং বলে, হয়তো শিশুটাকে বাঁচানো যেত, কিন্তু তোমার মারধরের কারণে সে মারা গেছে। যদি বিশ্বাস না হয় তাহলে এই রিপোর্টটা দেখো। সে তার হাত থেকে রিপোর্টটি নিয়ে খুলে দেখে। লিন বলতে থাকে, দিদা যদি জানতে পারে যে তার নাতি নিজের সন্তানকে মেরে ফেলেছে, তাহলে তার কি অবস্থা হবে? এতে ফু আরও রেগে যায়। রাগের মাথায় সে রিপোর্টটা ভালো করে না দেখেই ছুঁড়ে ফেলে দেয়। অ্যান বলে, তুমি এত বছর এই পরিবারে থেকেও কিভাবে এই পরিবারকে অভিশাপ দিতে পারো? লিন বলে, আমি কাউকে অভিশাপ দিচ্ছি না, এটাই সত্য। ফু বলে, ধরে নিলাম তুমি সত্যিই গর্ভবতী ছিলে, তবুও আমি তোমাকে বিয়ে করতাম না, কারণ আমি তোমাকে পছন্দই করি না। অ্যান বলে, ও তার মায়ের মতোই প্রতারক। যেভাবে তার মা উপকারের দোহাই দিয়ে তোমাকে ব্ল্যাকমেল করত, ঠিক সেভাবেই সে সন্তানের নাম ব্যবহার করে তোমাকে ব্ল্যাকমেল করতে চায়। ফু বলে, তুমি তো এমনিতেই আমার জীবনটা নরক করে দিয়েছ, আবার কি আমাকে পুরোপুরি ধ্বংস না করে শান্তি পাবে না? এরপর অ্যান বলে, যাই হোক, বোর্ড মেম্বাররা ওর ওপর এত চাপ দিয়েছিল যে সে তার স্ত্রীকে বদলে আমাকে বিয়ে করেছে, যাতে কোম্পানির শেয়ারের দাম বাড়ে, আর এখন তুমি আবার ওকে ধ্বংস করতে চাও? শেষ পর্যন্ত তুমি কি চাও? এর জবাবে লিন বলে, আমি কোনো মজা করছি না। যদি বিশ্বাস না করো তাহলে এই রিপোর্টটা ভালো করে দেখো। ফু রিপোর্টটা তুলতে যায়, কিন্তু হঠাৎ থেমে গিয়ে বলে, তুমি ভীষণ স্বার্থপর। এই পুরো নাটকটা করছো শুধু ধনীদের মতো জীবন কাটানোর জন্য। তোমার মাও ঠিক এটাই করেছিল। লিন বলে, আমি আগেও বলেছিলাম আমার মায়ের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তখন ফু তার চুল ধরে বলে, গত এত বছর ধরে আমার পরিবার তোমাদের ওপর কত উপকার করেছে। যদি আমার দিদা না থাকতেন আর তোমাদের জন্য খরচ না করতেন, তাহলে হয়তো তুমি কোনোদিন স্কুলেও যেতে পারতে না। এর উত্তরে লিন বলে, আপনার দিদা এত বছর ধরে আমার মাকে যা দিতে চেয়েছিলেন, আমার মা তার একটাও নেননি। আর আমার পড়াশোনার কথা বললে, আমি স্কলারশিপ পেয়েই ইউনিভার্সিটিতে পড়েছি। এর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। ফু বলে, তুমি এখনো নির্লজ্জের মতো মিথ্যে বলছো। প্রতি মাসে আমি দিদার কাছে টাকা পাঠাতাম, আর আমি খুব ভালো করেই জানি তোমার মা সেই টাকা নিত। লিন বলে, একদমই না, আমার মা আপনার দিদার কাছ থেকে কোনো টাকা নেননি। তখন অ্যান বলে, মা মেয়ে দুজনেই ভীষণ নির্লজ্জ। তোমার মা একদিকে তোমার বিয়ের পেছনে পড়েছিল, আবার টাকার পেছনেও। ফু বলে, তোমাদের মতো অনেক মানুষ আমি দেখেছি যারা টাকার জন্য যে কোনো স্তরে নামতে পারে। এবার অ্যান সামনে এগিয়ে এসে লিনের হাতের ওপর পা দিয়ে বলে, তোমার এসব চালাক কথাই আমরা ভুলবো না। ফু বলে, তোমার সঙ্গে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। শেষবারের মতো বলছি, এই বাক্সটা অ্যানকে দিয়ে দাও, কারণ ও এটা খুব পছন্দ করে। মানে এতক্ষণ ধরে যে ঝগড়া চলছে সেটা আসলে শুধু একটা বাক্সের জন্য। এই লোক চাইলে গার্ড ডেকে জোর করে বাক্সটা নিয়ে নিতে পারত, অথবা মেয়েটাও এখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু তারা তর্কই করে যাচ্ছে। অ্যান বলে, এখানে নাটক করা বন্ধ করো, যা বলা হয়েছে তাড়াতাড়ি করো। যাই হোক, আমার একটা প্রশ্ন, যার জন্য এত কিছু হয়েছে সেই দিদা কোথায়? ফু বলে, চলো তাড়াতাড়ি ক্ষমা চাও। যদি তা করো তাহলে আমি ব্যক্তিগতভাবে তোমাকে আমার স্ত্রী বানাবো, তবে প্রকাশ্যে আমার স্ত্রী থাকবে শুধু অ্যান। অ্যান বলে, শুনলে তো, ও এখনো তোমার জন্য কতটা নরম মনের। তাই তাড়াতাড়ি আমাকে এই বাক্সটা দাও আর আমার কাছে ক্ষমা চাও। লিন বলে, এটা আমার মা। অ্যান বলে, তোমার মা তো মারা গেছে। ফু বলে, তুমি সত্যি খুব নিচু মানসিকতার মানুষ। এরপর অ্যান বলে, এটা ভীষণ বিরক্তিকর, আমি বোর হয়ে যাচ্ছি। সে জানালার দিকে গিয়ে খুলে দেয়। জানালা খোলার সঙ্গে সঙ্গেই মেয়েটির মায়ের ছাই বাতাসে উড়তে শুরু করে। আসলে সে বাক্সটা মাটিতে ফেলে দিয়েছিল, তাই বা বাক্সে রাখার দরকার কি? এখন ধীরে ধীরে স্লো মোশনে সেই ছাই বাতাসে উঠছে। লিন কাঁদতে কাঁদতে সেই ছাই আঁকড়ে ধরছে। অ্যান এসে বলে, ও এক্সকিউজ মি।
আমি তো শুধু জানলাটা খুলেছি, কারণ আমাদের অক্সিজেন দরকার। মানে এতক্ষণ আমরা কি নাইট্রোজেন নিচ্ছিলাম? এই সময় আমাদের নায়িকার মাথা পুরো ঘুরে যায়। সে এগিয়ে গিয়ে অ্যানের গলা চেপে ধরে বলে, আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু আবার তাকে ধাক্কা দেওয়া হয় এবং সে পড়ে যায়। এবার সে অজ্ঞান হয়ে যায়। মানে সে মারতে গেলে নিজেই মার খায়, ছুরি মারতে গিয়ে নিজেই পড়ে যায়, গলা টিপতে গিয়েও নিজেই পড়ে যায়। এই মেয়েটা পড়ে যাওয়াতেই খুব পারদর্শী। অ্যান বলে, ও হয়তো মরে গেছে। ফু বলে, মরে গেলে মরুক। তবে আবার বলে, চলো ঠিক আছে, ওকে হাসপাতালে নিয়ে যাই। সে বলে ও নিজে নিজেই সুস্থ হয়ে যাবে এবং তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। আবার সেই রিপোর্টটা বাতাসে উড়ে এসে তার পায়ের সামনে পড়ে, কিন্তু সে সেটাকে লাথি মেরে সরিয়ে দিয়ে তার বন্দিনীকে নিয়ে বাইরে চলে যায়। পরের দৃশ্যে দেখানো হয় আমাদের নায়িকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নার্স রিপোর্টটা দেখে বুঝে যায় এই মেয়েটা আগেই রোগী ছিল, সে গর্ভবতী, তাই তাকে দ্রুত ভর্তি করা হয়। এখন একই হাসপাতালে আমরা অ্যান ও ফুকে দেখতে পাই। অ্যানের পা মচকে গেছে আর ডাক্তার তার পা পরীক্ষা করছিলেন। ঠিক তখনই একজন নার্স এসে ডাক্তারকে জানায় যে একটু আগে একটি মেয়ে হাসপাতালে আনা হয়েছে এবং তার সম্ভবত গর্ভপাত হয়েছে। সে ডাক্তারকে রিপোর্টটাও দেখায়। এরপর ডাক্তার ফুকে বলে, আমি আরেকজন ডাক্তার পাঠাচ্ছি। কিন্তু ফু তাকে থামিয়ে বলে, এটা হবে না। আপনি যদি এখানে চিকিৎসা শুরু করে থাকেন তাহলে আগে এখানকার চিকিৎসা শেষ করুন, তারপর অন্য কোথাও যাবেন। মানে বন্ধুরা, এই হাসপাতালে যেন একমাত্র একজনই ডাক্তার একজনই পা মচকানোর চিকিৎসা করছে, আবার অপারেশনও করবে। ফু বলে, মিথ্যা বলা বন্ধ করুন। ডাক্তার বলে, বিষয়টা বোঝার চেষ্টা করুন। ও সত্যিই গুরুতরভাবে আহত। এই মেয়েটার চিকিৎসা না হলে সে মারা যেতে পারে। আমি মিথ্যা বলছি না, নিজের চোখে রিপোর্টটা দেখুন। ডাক্তার রিপোর্টটা ফুকে দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অ্যান বলে, আমার মনে হয় ওর অবস্থা সত্যিই খুব খারাপ। ডাক্তারকে যেতে দিন, আমি তো ঠিক আছি। এরপর ডাক্তার বলে, আপনি সত্যিই খুব বুদ্ধিমতী মহিলা, এবং সেখান থেকে চলে যায়। এরপর সেই ডাক্তার লিনকে পরীক্ষা করে এবং নার্সকে বলে, এখন শিশুটিকে বাঁচানো খুব কঠিন। আমি শুধু এই মেয়েটাকেই বাঁচাতে পারবো। তাড়াতাড়ি ওর পরিবারের কাউকে ডাকুন। নার্স বলে, ওর পরিবারের শুধু ওর মা আছে, কিন্তু ফোন ধরছে না। ডাক্তার বলে, অন্য কাউকে কল করার চেষ্টা করো। এদিকে অন্য পাশে ফু এবং অ্যানকে দেখা যায়। ফু অ্যানের পায়ের দিকে তাকিয়ে বলে, ও সত্যি খুব খারাপ মেয়ে, দেখো কি করেছে। এই সময় ফু একটা ফোন পায়, কিন্তু সেটা কেটে দেয়, কারণ সেটা নাকি সাধারণ কল ছিল। অন্যদিকে নার্সও ফুকে কল করছিল, কিন্তু নাম্বার ব্যস্ত দেখাচ্ছিল। নার্স ডাক্তারকে বলে, কারো ফোনই ধরছে না। ডাক্তার বলে, তাহলে আমি কি করব? ওর অপারেশন করতে হবে, কিন্তু তার জন্য সই দরকার। নার্স বলে, আমি ওর ফোন চেক করি, দেখি সে সবচেয়ে বেশি কাকে কল করেছে। এরপর আমাদের দাদিমাকে দেখানো হয়, তিনি মন্দিরে বসে প্রার্থনা করছিলেন, হে ভগবান, আমার প্রিয় লিনকে রক্ষা করো। ও মা হতে চলেছে, আর ওর গর্ভের সন্তান আমাদের পরিবারের। ওর যেন কিছু না হয়। মানে বন্ধুরা, এখানে এত বড় কাণ্ড ঘটে গেছে, আর উনি বসে পুজোই করে চলেছেন। না বিয়েতে গেলেন, না জানলেন তার নাতি কি কাণ্ড করেছে। এরপর অ্যান বসে থাকতে থাকতে রিপোর্টটা দেখতে পায়। রোগীর নাম পড়ে সে চমকে যায়। ঠিক তখনই ফুর ফোনে নার্সের কল আসে। অ্যান কলটা ধরে, কিন্তু ফু আসতে দেখেই দ্রুত কল কেটে দেয় এবং রিপোর্টটা নিজের ব্যাগে লুকিয়ে ফেলে। ফু জিজ্ঞেস করে, কার ফোন ছিল? অ্যান বলে, একটা সাধারণ কল। ফু বলে, অদ্ভুত, এতক্ষণে কোনো ডাক্তারই কেন আসছে না? অ্যান মনে মনে ভাবে, যদি সেই মেয়েটা সত্যি গর্ভবতী হয় আর এখানে চিকিৎসা চলতে থাকে, তাহলে আমি ফুকে এটা বলবো না, কারণ বললে ও আমাকে ছেড়ে ওর কাছে চলে যাবে। ফু শুধু আমারই হওয়া উচিত, আমিই থাকবো মিসেস ফু। ফু বলে, এই হাসপাতালটা খুব ব্যস্ত, চলো অন্য কোথাও যাই। অন্যদিকে নার্স ডাক্তারকে জানায়, আমি ওর পরিবারের একজনের সঙ্গে কথা বলেছি, তিনি শীঘ্রই আসছেন। এরপর ফু আর অ্যান বেরিয়ে যেতে থাকে। তখন দুইজন নার্স নিজেদের মধ্যে কথা বলতে বলতে আমাদের নায়িকার নাম নেয়।
ফু সেটা শুনে তৎক্ষণাৎ তাদের জিজ্ঞেস করে, যে মেয়েটার নাম বলছিলে তাকে কোথা থেকে আনা হয়েছে? নার্সরা বাড়ির ঠিকানা বলতে ফু চমকে যায় এবং বুঝে যায় লিন সত্যি গর্ভবতী ছিল। সে নার্সকে রুম নাম্বার জিজ্ঞেস করে। নার্স বলে 203। ফু দৌড়ে যেতে শুরু করে। নার্স তাকে থামাতে চাইলেও সে শোনে না। অন্যদিকে ডাক্তার নার্সকে বলে, এখনো ওর পরিবারের কেউ আসেনি কেন? অপারেশন করতে হবে, আর দেরি হলে ওকে বাঁচানো যাবে না। ফু সেই রুমে পৌঁছে দেখে কেউ নেই। নার্স বলে, দেখুন এখানে তো কেউ নেই, আপনি ভুল শুনেছেন। এদিকে দাদিমার জপমালা হঠাৎ ছিঁড়ে যায়। তিনি বলেন, হে প্রভু, হে ভগবান, এমন কেন হলো? নিশ্চয়ই কিছু অশুভ ঘটতে চলেছে। তিনি ফোন দেখেন এবং লিনের অনেকগুলো মিসড কল দেখতে পান। তিনি তৎক্ষণাৎ হাসপাতালে ফোন করে বলে, দয়া করে বাচ্চাটাকে বাঁচান, আমি এখনই আসছি। তিনি মানুষকে বলেন, আমি শুনেছি ভিলার কাছে একটা দুর্ঘটনা হয়েছে, মেয়েটাকে নিশ্চয়ই সেখান থেকে আনা হয়েছে। এটা লিন নয় তো? এই বোকা লোকটাও বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। এরপর দাদিমাকে গাড়িতে বসে খুব চিন্তিত অবস্থায় দেখানো হয়। তার সেক্রেটারি বলে, আমি হাসপাতালে কথা বলছি, শীঘ্রই চিকিৎসা শুরু হবে। অন্যদিকে ফু রিসেপশনে জিজ্ঞেস করে, এখানে কি লিন নামে কোনো রোগী আছে? ঠিক তখনই এক ডাক্তার এসে পড়ে, যিনি ফুকে আগে থেকেই চিনতেন। ডাক্তার জিজ্ঞেস করে, আপনারা এখানে কি করছেন? ফু বলে, আমার স্ত্রীর পা মচকে গেছে। ডাক্তার বলে, তাহলে চলো আমি ওকে পরীক্ষা করি, এবং তাদের নিয়ে যাই। এই সময় দাদিমাও হাসপাতালে এসে নাতনিকে খুঁজতে শুরু করে। অন্যদিকে ডাক্তার অ্যানের পায়ের চিকিৎসা করছিলেন। ফু জিজ্ঞেস করে, 2 মাস আগে দিদা এখানে সব কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন, সব রিপোর্ট কি এসেছে? ডাক্তার বলে, হ্যাঁ। ফু জিজ্ঞেস করে, লিন কি পুরোপুরি সুস্থ নাকি কোনো সমস্যা আছে? ডাক্তার বলে, ও সম্পূর্ণ সুস্থ। ফু সরাসরি জিজ্ঞেস করে, ও কি গর্ভবতী? ডাক্তার স্পষ্টভাবে অস্বীকার করে। এটা শুনে অ্যান মনে মনে ভাবে, এই ডাক্তারের সই তো রিপোর্টে ছিল, তাহলে এখন হঠাৎ অস্বীকার করছে কেন? এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দাদিমা ডাক্তারকে বলেছিলেন, আমি আমার নাতিকে চমক দিতে চাই, তাই এই কথা কাউকে বলবে না। এই কারণে সেই গরিব ডাক্তার সত্যিটা অস্বীকার করেছিল। অন্যদিকে দাদিমাকে খুব চিন্তিত অবস্থায় দেখানো হয়। এখানে সেক্রেটারি দাদিমাকে শান্ত থাকতে বলে, কিন্তু দাদিমা বলে, আমি কিভাবে শান্ত থাকব? আমার প্রিয় নাতনি এখন এমার্জেন্সিতে, আর এমনিতেই বা ফু আর ওর মা এখানে দেখা যাচ্ছে না কেন? সেক্রেটারি বলে, হাসপাতাল থেকে জেনেছি ওদের ফোনে কোনো কলই ধরছে না। এবার দাদিমা ফুকে ফোন করেন এবং বলে, তুমি কোথায়? এখানে লিনের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি হাসপাতালে এসো। ফু বেরোতে উদ্যত হয়। তখন দাদিমা বলে, ও গর্ভবতী, তোমার ওর যত্ন নেওয়া উচিত ছিল। এটা শুনে ফু থেমে যায় এবং বলে, ও আপনাকেও বোকা বানিয়েছে, ওর কথাই বিশ্বাস করবেন না, আমি হাসপাতালে আসছি না। কথা বলে সে ফোন কেটে দেয়। এতে দাদিমা ভীষণ রেগে যায়। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে বলে, আমাদের ক্ষমা করবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আমরা ওকে বাঁচাতে পারিনি। কথা শুনে দাদিমা ভেঙে পড়ে। তিনি লিনের কাছে যান। ঠিক তখনই সেক্রেটারি এসে দাদিমাকে একটা ভিডিও দেখায়, যেখানে দেখা যায় ফু আসলে লিনকে বিয়ে করেনি, বরং অন্য এক মেয়েকে বিয়ে করেছে। এটা দেখে দাদিমা হতবাক হয়ে বলে, ছেলেটা এতটা নির্লজ্জ কিভাবে হতে পারে? সে কিভাবে লিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো? তারপর তিনি তাড়াতাড়ি জিজ্ঞেস করে, লিনের মা কোথায়? সেক্রেটারি বলে, তিনি এখানে আসতে পারবেন না, তিনি মারা গেছেন। তিনি খবরটাও দেখান। সবকিছু দেখে দাদিমা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। সেক্রেটারি আরও জানান, লিনের রিপোর্টে দেখা গেছে তার গুরুতর ডায়াবেটিস ছিল, তাকে মারধর করা হয়েছে, লাথি মারা হয়েছে, এই কারণে তার অবস্থা এত খারাপ হয়েছিল। এরপর দাদিমা অঝরে কাঁদতে থাকেন। সেক্রেটারি বলে, আমি ভিলার সিসিটিভি ফুটেজ আনিয়েছি, আপনি নিজেই দেখে নিন, আমি আর মুখে বলে বোঝাতে পারবো না। দাদিমা ফুটেজে দেখেন ফু কিভাবে নির্মমভাবে লিনকে মারছিল। এটা দেখে দাদিমা হাউমাউ করে কাঁদতে শুরু করে। তিনি লিনের নিথর দেহের কাছে ক্ষমা চান এবং বলেন, সব দোষ আমার, আমি তোমাকে ফুর সঙ্গে থাকতে জোর করেছিলাম, যদি আমি তা না করতাম আজ তুমি এই অবস্থায় পড়তে না। সেক্রেটারি দাদিমাকে দাঁড় করান। তখন দাদিমা বলেন, তাড়াতাড়ি সব শেয়ার হোল্ডারদের নিয়ে মিটিং ডাকো এবং আমার সব আইনজীবীদেরও ডাকো, আমি আমার উইল বদলাতে চাই।
পরের দৃশ্যে লিন এবং তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া দেখানো হয়। সব শেয়ার হোল্ডাররাও সেখানে উপস্থিত থাকে এবং নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল। ম্যাডাম তো কখনো কোম্পানি নিয়ে আমাদের সঙ্গে কথা বলতেন না, তাহলে হঠাৎ মিটিং ডাকলেন কেন? আবার কি সমস্যা হলো? এরপর ফু ও অ্যানকে দেখা যায়। তারা ফুকে কিছু জিজ্ঞেস করে। দিদা কেন আমাদের বৌদ্ধ মন্দিরে ডাকলেন? সে বলে, হয়তো দিদা সেই মেয়েটার সত্যিটা জেনে গেছে, নিজের ভুল বুঝতে পেরেছে, তাই ভগবানের কাছে ক্ষমা চাইতে এসেছে। চলো ভেতরে যাই। ভেতরে ঢুকতেই তারা সব শেয়ার হোল্ডারদের দেখতে পায়। দাদিমা তাদের দেখেই বলেন, তোমরা দুজন হাঁটু গেড়ে বসো, নির্লজ্জগুলো। কিন্তু ফু বলে, আমি আপনাকে নিতে নিজেই এসেছি, এবং সব শেয়ার হোল্ডারদের চলে যেতে বলে। দাদিমা জোরে চেঁচিয়ে তাকে চুপ করতে বলে। তিনি গার্ডদের ডাকেন, যারা ফুকে ধরে ফেলে। অ্যান বলে, দিদা আপনি এটা কি করছেন? এর উত্তরে দাদিমা তাকে সজোরে চড় মারেন এবং বলে, আমাকে দিদা বলে ডাকার কোনো দরকার নেই। এরপর অ্যান বলে, এটা করবেন না, আমরা ভুল করেছি, কিন্তু ফুকে কষ্ট দেবেন না। একথা শুনে দাদিমা একের পর এক চড় মারতে থাকেন এবং বলেন, তোমাদের মতো অনেক শেয়াল আমি দেখেছি, যারা অন্যের স্বামী আর প্রেমিকদের ফাঁদে ফেলে টাকা হাতাতে চায়। আজ আমি তোমাকে ভালো শিক্ষা দেব। তখন ফু বলে, আপনি কি করছেন? লিনই আপনাকে উস্কেছে। দাদিমা বলেন, শান্ত হও, তোমার পালা এখনো আসেনি। তিনি আরও বলেন, তোমরা দুজন মানুষ নও, পশু। ফু বলে, আমি জানি লিন আপনার কাছে অভিযোগ করেছে, কিন্তু এটা সত্য নয়। আমি আপনাকে আসল সত্যটা বলবো। ও আমাকে মিথ্যে বলেছে। সে আরও বলে, ছোটবেলায় আমি ওকে পোষা প্রাণীর মতো ভাবতাম, এখন বড় হয়েছি, আমার আর কুকুরের দরকার নেই। দাদিমা বলেন, এই সব কিছুর পেছনে ওই শিয়ালটার হাত। ও তোমাকে এমন বানিয়েছে। ফু বলে, এমন কিছু নয়, ওকে মাঝখানে টেনে আনো না। যাই হোক, ওকে বিয়ে করার কারণেই আমাদের ফু পরিবার বেঁচে গেছে, আমাদের কোম্পানি লাভ করেছে, শেয়ারের দামও বেড়েছে। দাদিমা বলে, আমি বুঝতেই পারছি না, আমাদের ফু পরিবারে তোমার মতো বোকা কিভাবে জন্ম নিল? আমাদের শেয়ারের দাম কমেছে, এই খবরটা পুরোপুরি গুজব। তুমি জানো এটা কে ছড়িয়েছে? ফু বলে, দিদা আপনি কি বলতে চাইছেন? এই সময় সেক্রেটারি এক মহিলাকে নিয়ে আসে। দাদিমা বলে, তুমি কি তাকে চেনো? অ্যান সঙ্গে সঙ্গে অস্বীকার করে। তারপর দাদিমা সেই মহিলাকে জিজ্ঞেস করে। মহিলা বলে, এই সেই মেয়ে যে আমাকে টাকা দিয়েছিল এই গুজব ছড়ানোর জন্য। এই কথা শুনে দাদিমা ফুকে বলে, তুমি একেবারেই অন্ধ, তোমার চারপাশে কি হচ্ছে তা তুমি দেখতে পাওনি। কিভাবে তুমি সিইও হলে? যদি সত্য আর মিথ্যার পার্থক্যই করতে না পারো, অন্তত শেয়ারের দাম নিজে যাচাই করা উচিত ছিল। কারো কথাই না দেখেই বিশ্বাস করেছো, তুমি সত্যিই বোকা। এতে ফু রেগে গিয়ে উঠে দাঁড়ায় এবং দাদিমার ওপর চেঁচিয়ে বলে, এটা কখনো হতে পারে না, কেউ কিভাবে এমন করতে পারে? এরপর অ্যানও বলে, দিদা আমি খুব ভালো করেই জানি আপনি লিনকে পছন্দ করতেন না, এই জন্যই আপনি এই মহিলার কথায় প্রভাবিত হচ্ছেন। আমি তাকে চিনি না, আর আমি এমন কিছু করিনি। ফুও বলে, যে মেয়ের কথা আপনি বলছেন সে আমার জুতো তোলারও যোগ্য নয়। কথা শুনে দাদিমা প্রচণ্ড রেগে গিয়ে লাঠি দিয়ে অ্যানকে মারে। সেক্রেটারি বলে, এখানে সব প্রমাণ আছে, এই মহিলা খান কোম্পানিতে অ্যাকাউন্ট ডকুমেন্ট পাঠিয়েছিল। অ্যান বলে, সব মিথ্যা, এবং পালানোর চেষ্টা করে, কিন্তু গার্ডরা ধরে ফেলে। ফু রিপোর্টগুলো নিয়ে দ্রুত পড়ে এবং অবাক হয়ে যায়, তবুও সে বিশ্বাস করে না এবং বলে, এটা কাকতালীয় ঘটনা। কিন্তু দাদিমা বলে, কাকতালীয় কিভাবে হবে? এই মেয়েটাই আমাদের কোম্পানির গোপন নথি প্রতিদ্বন্দ্বী কোম্পানির কাছে বিক্রি করেছে, এই কারণেই আমাদের প্রজেক্ট নষ্ট হয়েছে। ফু বলে, আমি বিশ্বাস করতে পারছি না, আপনি যদি এমন বলেন তাহলে প্রমাণ আনুন। দাদিমা বলে, প্রমাণ এখন এখানে নেই, কিন্তু যেগুলো তোমাকে দেখানো হয়েছে সেগুলোই যথেষ্ট। বাকি সব প্রমাণ আমার আইনজীবীদের কাছে আছে। ও যা করেছে তার জন্য জেলে যাবে। জেলের নাম শুনে অ্যান ভয়ে কাঁপতে থাকে এবং দাদিমার পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে, কিন্তু দাদিমা তাকে ঠেলে সরিয়ে দেয়।
এখন ফুও বুঝে যায় যে অ্যান মিথ্যে বলছিল। সে চেঁচিয়ে বলে, সব সত্যি? তুমি আমাকে প্রতারণা করেছো? অ্যান কাঁদতে কাঁদতে ফুর কাছে ক্ষমা চায়, কিন্তু ফু বলে, তুমি 1 নম্বর মিথ্যেবাদী। অ্যান বলে, আমি তোমাকে ভালোবাসতাম, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, এটাই ছিল আমার একমাত্র উপায়। ফু তাকে চড় মারে। ঠিক তখনই তার হাত থেকে সেই রিপোর্টটাও পড়ে যায়। ফু রিপোর্টটা তুলে পড়ে বুঝতে পারে লিন সত্যি গর্ভবতী ছিল। তার মনে পড়ে হাসপাতালে অ্যান কিভাবে এই রিপোর্টটা নিজের ব্যাগে লুকিয়েছিল। সে বলে, তুমি এটা আগেই জানতে, এবং আবার অ্যানকে চড় মারে। কিন্তু এখন চড় মেরে কি লাভ? লিন তো আর নেই। এরপর ফু দাদিমার সামনে হাঁটু গেড়ে বসে বলে, দিদা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আমি লিনের সঙ্গে খুব অন্যায় করেছি। লিনকে ডেকে আনুন, আমি ওর কাছে ক্ষমা চাইব। দাদিমা লাঠি দিয়ে তাকে মারেন এবং বলেন, তুমি কি অন্ধ হয়ে গেছো? এখানে লিনের ছবি দেখছো না? ও তো মারা গেছে। লিনের ছবি দেখে ফু সম্পূর্ণ ভেঙে পড়ে এবং গভীর ধাক্কা খায়। দাদিমা বলে, তুমি একটা পশু, তুমি ওকে এমন অবস্থায় পৌঁছে দিয়েছো। রিপোর্টে এসেছে ওর সব পাঁজর ভেঙে গিয়েছিল আর ওর সন্তান টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আমি বুঝতেই পারছি না তোমার মতো পশু আমাদের পরিবারে কিভাবে এলো। ফু বলে, আমি এমন কিছু করিনি। দাদিমা তখন তাকে সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে সে নির্মমভাবে লিনের গলা চেপে ধরেছিল। এরপর এই নির্লজ্জ লোকটা সব দোষ অ্যানের ওপর চাপাতে শুরু করে। সে বলে, ও আমাকে ধাক্কা দিয়েছিল, এই কারণেই লিনের মিসক্যারেজ হয়েছে এবং তার সন্তান মারা গেছে। দাদিমা বলে, অন্যের ওপর দোষ চাপানো বন্ধ করো, তুমি অনুমতি না দিলে ও সাহস পেত না। তিনি বলেন, আমি জানি না কেন এত বছর তোমাকে এই কোম্পানিতে রেখেছিলাম। এখন আমি আমার উইল বদলাচ্ছি, কারণ তুমি ফু পরিবারের উত্তরাধিকার হওয়ার যোগ্য নও। একথা শুনে ফু হতবাক হয়ে যায়। সব শেয়ার হোল্ডারও বলে, আপনি ঠিক বলেছেন, ও এক জানোয়ার। চেয়ারম্যান না হলে ও কখনোই সিইও হতে পারতো না। দাদিমা জিজ্ঞেস করে, কে কে আমার সঙ্গে একমত? সব শেয়ার হোল্ডার একসঙ্গে বলে, ফুকে সিইও পদ থেকে সরানো হোক এবং উইল থেকেও বাদ দেওয়া হোক। অ্যান সঙ্গে সঙ্গে বলে, দিদা, এটা করবেন না, ও আপনার একমাত্র নাতি, ওকে বের করে দিলে আপনার সম্পত্তির দেখাশোনা কে করবে? ফু আবার ক্ষমা চাইতে থাকে। দাদিমা বলে, তুমি এই পদ পেয়েছিলে শুধু এজন্য যে লিন মা হতে চলেছিল, আর তুমি কোনো উত্তরাধিকার দিতে পারবে না, তাহলে এখানে থাকার কি দরকার? কথা শুনে ফু রেগে গিয়ে অ্যানকে চড় মারে এবং বলে, সব তোমার জন্য হয়েছে, তুমি আমার জীবনে না এলে এই সব কিছুই হতো না। সে আবার দাদিমার কাছে ক্ষমা চায়। অ্যানও ক্ষমা চাইতে এগোয় এবং কিন্তু ফু তাকে ঠেলে দেয়। সে দাদিমাকে বলে, আপনি যদি আমাকে বের করে দেন তাহলে এত বড় সম্পত্তির দেখাশোনা কে করবে? বার্ধক্যে আপনার যত্ন কে নেবে? আমি ফু পরিবারের একমাত্র উত্তরাধিকার। দাদিমা বলে, তুমি ঠিক, তুমি একমাত্র, কিন্তু তোমার কাজের কোনো মূল্য নেই। এই কারণেই তোমাকে ফু পরিবার থেকে বের করে দিচ্ছি। আমি আমার উইল করে দিয়েছি, আমার সব সম্পত্তি দেশকে দান করেছি। আমার বার্ধক্যের চিন্তা তোমাদের করতে হবে না। এরপর তিনি সেক্রেটারিকে বলেন, ওদের দুজনকে এখান থেকে বের করে দাও এবং পুলিশে দিয়ে দাও। দুজনকে বাইরে নিয়ে যাওয়া হয়। বাইরে বেরিয়েই দুজনের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। অ্যান রেগে গিয়ে ফুকে বলে, এখন তোমার আর কিছুই নেই, আমি শুধু ফু পরিবারের জন্যই তোমার সঙ্গে ছিলাম, আর তোমার সামনে বড় কথা বলার দরকার নেই, তুমি তো বাবা পর্যন্ত হতে পারবে না। এই সময় একটি গাড়ি আসে এবং দুজনেরই দুর্ঘটনা ঘটে। এরপর 3 মাস পরের দৃশ্য দেখানো হয়। দাদিমা আবার বুদ্ধ মন্দিরে দাঁড়িয়ে লিনের ছবির সামনে বলে, তুমি ন্যায় পেয়েছো, ওরা দুজনেই তাদের কাজের শাস্তি পাচ্ছে। এরপর হাসপাতালে দেখানো হয় অ্যান কোমায় চলে গেছে আর ফু পুরোপুরি পাগল হয়ে গেছে। এভাবেই এই ড্রামাটি শেষ হয়।